সুপ্রিয় শিক্ষার্থী, ম্যাথ থ্যাটার্স থেকে এসএসসি 22-এর সাজেশন ক্লাস থেকে আমি প্রদোষ স্যার তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই লাইভে জয়েন করো এবং কে কোথা থেকে ক্লাস করতেছো এবং তোমরা কোন স্কুলে অধ্যয়নরত এটা একটু আমাকে কমেন্টসে জানাও। এবং অবশ্যই যারা এসএসসি এবার পরীক্ষার্থী তাদের পরীক্ষাটা পেছানোর কারণে আমি রাফি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে সে একটা ভালো উদ্যোগ নিয়েছে যে আমরা এই সময়টাতে তোমাদের অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন ক্লাস নিব এবং আশা করি তোমরা ক্লাসগুলো থেকে খুব ভালোভাবে উপকৃত হবা। তাহলে আজকে আমাদের লেকচার প্ল্যানে ছিল হলো তোমাদের জীববিজ্ঞানের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, এবং আমরা আজকে এই প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার মধ্যে আমি তোমাদেরকে বিভিন্ন এমসিকিউ জিজ্ঞাসা করব, সেগুলো তোমরা অবশ্যই কমেন্টসে অ্যান্সার দিবা। তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দাও এবং গ্রুপ এই লাইভটা শেয়ার করে দাও। আমাদের জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের নাম হলো জীবন পাঠ, এবং তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা অবশ্যই এই অধ্যায়টা থেকে কোশ্চেন অ্যান্সার করবা, কারণ এই অধ্যায়টা কোশ্চেন অ্যান্সার করলে তুমি একবারে 10-এ 10 মার্কসই সৃজনশীলে পাবা। আমি এই অধ্যায়ের একেবারে বেসমেন্ট থেকে আলোচনা শুরু করব। এই অধ্যায়ের প্রথম কোশ্চেন হলো শ্রেণীবিন্যাস কী। একটু খেয়াল করো, পৃথিবীতে 4.5 লক্ষ প্রজাতির উদ্ভিদ আছে এবং লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী আছে। এদের সবার আকার, আকৃতি, গঠন, বৈশিষ্ট্য কিন্তু একরকম না। তাহলে শ্রেণীবিন্যাসের ডেফিনেশনটা আমরা খুব সুন্দর করে উপস্থাপন করব। পৃথিবীর সকল জীবকে, দেখো এখানে আমি জীব বলছি, জীব কয় প্রকার? উদ্ভিদ এবং প্রাণী। জীব হলো 2 প্রকার। তাহলে শ্রেণীবিন্যাসের ডেফিনেশনটা আমাদেরকে উদ্ভিদ এবং প্রাণী উভয়কে নিয়েই আমাদের সংজ্ঞাটা হতে হবে। তাহলে পৃথিবীর সকল জীবকে তাদের আকৃতিগত এবং প্রকৃতিগত বৈশিষ্ট্যের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য অনুসারে, খেয়াল করো প্রথম কোশ্চেন হলো শ্রেণীবিন্যাস কী। পৃথিবীতে 4.5 লক্ষ প্রজাতির উদ্ভিদ আছে এবং লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী আছে। পৃথিবীর সকল জীবকে তাদের আকৃতিগত এবং প্রকৃতিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে এদেরকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করার প্রক্রিয়াকে বলা হয় শ্রেণীবিন্যাস। আমি আবার বলছি, পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণীকে তাদের আকৃতিগত এবং প্রকৃতিগত বৈশিষ্ট্য, খেয়াল করো যে পৃথিবীর সব উদ্ভিদের আকৃতি একরকম না, পৃথিবীর সব প্রাণীর আকৃতি একরকম না। তাহলে আকৃতিগত এবং প্রকৃতিগত বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণীকে যে দল উপদলে বিভক্ত করা হয় সেই প্রক্রিয়ার নাম হলো শ্রেণীবিন্যাস। তোমরা আমাকে একটু কমেন্টসে জানাও যে শ্রেণীবিন্যাসের জনকের নাম কি। তোমরা আমাকে একটু জানাও যে শ্রেণীবিন্যাসের জনকের নাম কি। তোমরা যখন এইচএসসিতে উঠবা তোমরা 2টা শ্রেণীবিন্যাস পড়বা। একটা হলো বেন্থাম ও হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস এবং আরেকটা পড়বা হলো মার্গিউলিসের আধুনিক শ্রেণীবিন্যাস। একটু খেয়াল করো যে একটা সময় বিজ্ঞানীরা উদ্ভিদ নিয়ে আলাদা শ্রেণীবিন্যাস করছে, প্রাণী নিয়ে আলাদা শ্রেণীবিন্যাস করছে। দেখো একটা কমন কোশ্চেন যে মার্গিউলিসকে আধুনিক শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। মার্গিউলিসকে কেন আধুনিক শ্রেণীবিন্যাসের জনক বলা হয়? কারণ হলো মার্গিউলিস এমন একটি শ্রেণীবিন্যাস উপস্থাপন করেছে যেখানে এককোষী উদ্ভিদও আছে, বহুকোষী উদ্ভিদও আছে, এককোষী প্রাণীও আছে, বহুকোষী প্রাণীও আছে। এই কারণে মার্গিউলিসকে আধুনিক শ্রেণীবিন্যাসের জনক বলা হয়, কারণ সে পুরো জীবজগৎকে নিয়ে শ্রেণীবিন্যাস করছে এবং এই জীবজগতের মধ্যে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক সকল জীব অন্তর্ভুক্ত আছে। এবং আজকে আমরা এই অধ্যায়ে আশা করছি যে একেবারে আধুনিক শ্রেণীবিন্যাস বা মার্গিউলিসের শ্রেণীবিন্যাসটা আমরা একেবারে খুব ধরে ধরে পড়ার চেষ্টা করব। একটু খেয়াল করেন,
তোমাদের বইয়ের এই চার্টটা দেওয়া আছে, এটা হলো আমাদের মার্গিউলিসের শ্রেণীবিন্যাসের ছক। আমরা এই ক্লাসটাতে এই প্রত্যেকটা জিনিস খুব বুঝে বুঝে পড়ব। মার্গিউলিস পুরা জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো সুপার কিংডম 1, একটা হলো সুপার কিংডম 2। খেয়াল করো, এটা একটা এমসিকিউ কোশ্চেন যে মার্গিউলিস জীবজগৎকে কয়টা ভাগে ভাগ করছে। মার্গিউলিস জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো সুপার কিংডম 1, আরেকটা হলো সুপার কিংডম 2। একটা হলো সুপার কিংডম 1, আরেকটা হলো সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এর নাম হলো প্রোক্যারিওটা। খেয়াল করো, সুপার কিংডম 1 এর নাম হলো প্রোক্যারিওটা। সুপার কিংডম 1 এর নাম প্রোক্যারিওটা। তোমাদের কাছে আমার একটু কোশ্চেন, প্রো অর্থ কি আর ক্যারিওন অর্থ কি, এটা যদি একটু বলতে পারো। যে বিজ্ঞানী মার্গিউলিস জীবজগৎকে প্রধানত দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো সুপার কিংডম 1, একটা হলো সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এর নাম হলো প্রোক্যারিওটা এবং সুপার কিংডম 2 এর নাম হলো ইউক্যারিওটা। তোমাদের সুবিধার্থে আমি একটু বলছি, এই যে দেখো একটা ওয়ার্ড, সেটা হলো প্রো মানে হলো আদি। প্রো মানে হলো আদি। এই যে প্রো ক্যারিওটা, এর কিন্তু একটা ভাগ আছে। প্রো মানে হলো আদি আর ক্যারিওটা মানে হলো নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটা মানে হলো আদি নিউক্লিয়াস। এই যে আমরা বলছি ইউক্যারিওটা, ইউ মানে হলো প্রকৃত, ইউ ক্যারিওটা, ইউ মানে হলো প্রকৃত। তাহলে একটু খেয়াল করেন, আমরা বললাম যে বিজ্ঞানী মার্গিউলিস পুরা জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো প্রোক্যারিওটা যার বাংলা হলো প্রাককেন্দ্রিক, একটা হলো ইউক্যারিওটা যার বাংলা হলো সুকেন্দ্রিক। তোমাদের আজকে আমি একটা জিনিস শেখাবো, সেটা হলো তোমাদের বইতে প্রাককেন্দ্রিক এবং সুকেন্দ্রিক কোষের কোনো ডেফিনেশন নাই। তোমরা আজকে একটু যদি খাতা কলম নিয়ে বসতে পারো তাহলে সেটা ভালো, যে এই ডেফিনেশনগুলো কিন্তু এসএসসি পরীক্ষায় আসে এবং ডেফিনেশনগুলো তোমরা সুন্দর করে উপস্থাপন করবে। এই যে প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটা কি, তোমরা সবাই জানো যে কোষের প্রাণকেন্দ্র হলো নিউক্লিয়াস। তো বলা হয়েছে যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, তোমরা সবাই জানো একটা ওয়েল অর্গানাইজ বা সার্বিকৃত নিউক্লিয়াসের 4টা অংশ থাকে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমোজোম এবং নিউক্লিওপ্লাজম। তাহলে স্যার প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটা কি? যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে না, তাদেরকে প্রাককেন্দ্রিক কোষ বলে। আমি আবারও বলছি, যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে না, তাদেরকে প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক সেল বলে। এবার ঠিক উল্টায় দাও, সুকেন্দ্রিক কোষ কি? জাস্ট উল্টায় দিবা, যে কোষের নিউক্লিয়াস সুগঠিত। কেন সুগঠিত? কারণ নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে। এই ডেফিনেশন দুইটা খুব সুন্দর করে তোমরা খাতায় লিখে রাখো। যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে না, তাদেরকে প্রাককেন্দ্রিক কোষ বলে। এবং যে কোষের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে, তাদেরকে সুকেন্দ্রিক কোষ বলে। সবাই এই দুইটা ডেফিনেশন বুঝলে আমাকে একটু কমেন্টসে জানাও। সবাই এই দুইটা ডেফিনেশন বুঝলে আমাকে একটু কমেন্টসে জানাও। আমরা এবার এই মার্গিউলিসের যে আধুনিক শ্রেণীবিন্যাস যেটা আমরা পড়ছি, এই প্রোক্যারিওটা এর রাজ্য হলো একটা। দেখো এইখান থেকে বোর্ড এক্সামে অনেকবার একটা এমসিকিউ কোশ্চেন আসছে, তোমরা দেখি বলতে পারো কি না যে এই প্রাককেন্দ্রিক কোষের রাজ্য একটাই, তার নাম হলো মোনেরা। আমাকে একটু কমেন্টসে জানাও যেটা
বোর্ড এক্সামে অনেকবার আসছে, মোনেরা রাজ্যের অপর নাম কি? মোনেরা রাজ্যের অপর নাম কি? কি এটা বোর্ড এক্সামে অনেকবার আসা একটা এমসিকিউ কোশ্চেন। মোনেরা রাজ্যের অপর নাম কি? তো আমরা এখন আলোচনায় চলে যাব যে বিজ্ঞানী মার্গুলিস পুরো জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হলো সুপার কিংডম 1, আরেকটা হলো সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এর নাম হলো প্রোক্যারিওটা, সুপার কিংডম 2 এর নাম হলো ইউক্যারিওটা। তাহলে আমরা এখন এই প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক কোষের যে বৈশিষ্ট্য সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথম কথা, যারা হ্যাঁ সুন্দর তোমরা ঠিক অ্যান্সার দিছো, থ্যাংক ইউ। এখানে যারা অ্যান্সার দিছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা তোমরা মনে রাখবা যে মোনেরা রাজ্যের অপর নাম হলো ব্যাকটেরিয়া রাজ্য। থ্যাংক ইউ তোমাদেরকে। মোনেরা রাজ্যের অপর নাম, আমরা যতক্ষণ ক্লাস করব আমি বোর্ড এক্সামে যে এমসিকিউগুলো অনেকবার আসছে সেই এমসিকিউগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করব যে মোনেরা রাজ্যের অপর নাম হলো ব্যাকটেরিয়া রাজ্য। খেয়াল করো, এই তোমাদের বইটা একটু সামনে রাখবা। মোনেরা রাজ্য নিয়ে অনেকগুলো কথা আমার বলার আছে। যে প্রথম কথা, যারা প্রোক্যারিওটিক সেল তারা হলো ইউনিসেলুলার অর্থাৎ এককোষী। এবং দেখো, যখনই তুমি কোনো কিছুকে এককোষী বলবা তখন তার সাথে একটা রিলেটেড বৈশিষ্ট্য চলে আসে, যে যারা ইউনিসেলুলার বা এককোষী তাদেরকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া প্রত্যক্ষ করা যায় না। তাহলে মোনেরা রাজ্যর অপর নাম হলো ব্যাকটেরিয়া রাজ্য। এবং এই রাজ্যে যারা আছে তারা হলো এককোষী, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে প্রত্যক্ষ করা যায় না। একটা বিষয় খেয়াল রাখো, যে দুইটা ওয়ার্ড তোমরা মনে রাখবা, যারা নিম্ন শ্রেণীর বা এককোষী তারা কেউই কখনো 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 একা থাকে না, তারা দুইটা পদ্ধতি থাকে, তাদেরকে বলা হয় ফিলামেন্টাস। এই যে ফিলামেন্টাসের বাংলা হলো আসলে সূত্রাকার। আমরা যদি বায়োলজিক্যাল শব্দ ধরি, ফিলামেন্টাসের বাংলা হলো সূত্রাকার। এখানে স্যার কি হয়? এখানে অনেকগুলো ব্যাকটেরিয়ার কোষ একে অপরের সাথে যুক্ত হয়ে, দেখো এখানে 1 2 3 4 5 6 5টা ব্যাকটেরিয়া কোষ একে অপরের সাথে যুক্ত হয়ে একটা বডি বা দেহ গঠন করছে। তো যারা মোনেরা রাজ্যভুক্ত প্রাণী তাদের অনেকগুলো কোষ একে অপরের সাথে যুক্ত হয়ে যখন একটা বডি বা দেহ গঠন করে তখন তাকে বলা হয় ফিলামেন্ট। এবং এক্ষেত্রে আরেকটা শব্দ আছে, সেটা হলো কলোনিয়াল। তাহলে মাথায় রাখতে হবে যে যারা এই মোনেরা রাজ্যভুক্ত প্রাণী তারা এককোষী, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া প্রত্যক্ষ করা যায় না, এরা ফিলামেন্টাস অথবা কলোনিয়াল। এবার আসেন, যারা এককোষী তাদের কোনো সুগঠিত কোষীয় অঙ্গাণু থাকে না, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি এগুলো কোনোটাই থাকে না। এবং আরেকটা জিনিস মনে রাখবা, এদের ক্রোমাটিন বডিতে ডিএনএ অথবা আরএনএ থাকে। এদের ক্রোমাটিন বডিতে ডিএনএ অথবা কি থাকে? আরএনএ থাকে। একটু খেয়াল করেন, আমরা আরও কথা বলতে চাই। আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, যে যারা প্রোক্যারিওটিক সেল এদের কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, কিন্তু একটা অর্গান থাকে, সেটা হলো রাইবোসোম। একটা অর্গান থাকে, সেটা রাইবোসোম। দেখো, তোমরা যারা এসএসসি লেভেলে আসো তাদের এই এসএসসির যে সিলেবাস আছে এটা কত গুরুত্বপূর্ণ এটা তোমরা বুঝবা গিয়ে এইচএসসি থেকে। দেখো, যারা প্রোক্যারিওটিক সেল এদের মধ্যে রাইবোসোম আছে। কেন? ক্রোমোজোমের গাঠনিক উপাদান হলো দুইটা, একটা হলো নিউক্লিক অ্যাসিড আর একটা হলো প্রোটিন। মনে রাখবা, ক্রোমোজোমের গাঠনিক উপাদান হলো দুইটা, একটা হলো নিউক্লিক অ্যাসিড আর একটা হলো প্রোটিন। নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিয়াসের অভ্যন্তরে যে অ্যাসিড থাকে তার নাম নিউক্লিক অ্যাসিড। আমাকে একটু কমেন্টসে জানাও যে নিউক্লিক অ্যাসিড কয় প্রকার। আমার একটা স্টুডেন্ট এখানে কমেন্টস করছে যে 70S রাইবোসোম। থ্যাংক ইউ। যারা তোমাকে ধন্যবাদ যে তুমি খুব সুন্দর একটা অ্যান্সার করছো। কারণ মনে রাখবা, রাইবোসোম হলো দুই প্রকার, একটা হলো 70S রাইবোসোম আর একটা হলো 80S রাইবোসোম। এস অর্থ ভেদভাগ। রাইবোসোমকে যে একক দ্বারা প্রকাশ করা হয় তার নাম হলো ভেদভাগ। এটা তোমরা এইচএসসিতে গেলে শিখবা, যে যারা এই মোনেরা রাজ্যভুক্ত প্রাণী তাদের দেখে 70S রাইবোসোম আছে।
তো আমি মূল কথায় যাচ্ছি, সেটা হলো যে রাইবোসোম হলো রান্নাঘর, যেখানে প্রোটিন রান্না করা হয়। তোমরা সবাই জানো যে জীবনের মূল উপাদান হলো প্রোটিন। তাহলে প্রোক্যারিওটিক সেলে কোনো কোষীয় অঙ্গাণু না থাকলেও এর মধ্যে রাইবোসোম আছে। কেন? কারণ জীবন মানেই তার মধ্যে প্রোটিন আছে, আর প্রোটিন তৈরি করে যে অর্গান তার নাম হলো রাইবোসোম। আরেকটা ইনফরমেশন জেনে রাখো যে পৃথিবীতে একটা ব্যাকটেরিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। সেই ব্যাকটেরিয়াটার নাম কি? সেই ব্যাকটেরিয়ার নাম হলো সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল বা নষ্টক। তিনটা নাম বলছি। পৃথিবীতে একটা ব্যাকটেরিয়াই আছে যে ব্যাকটেরিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তার নাম হলো সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল বা নষ্টক। এর মধ্যে ক্লোরোফিল নাই, কিন্তু সালোক সংশ্লেষণকারী বর্ণকণিকা আছে। তাহলে সবাই আমাকে একটু বলো যে হ্যাঁ, আমাকে এখানে অ্যান্সার করছে নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, থ্যাংক ইউ। ডিএনএ এবং আরএনএ, একটা হলো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরেকটা হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। থ্যাংক ইউ সবাইকে। আমাকে একটু বলো যে মনের রাজ্য সবাই ক্লিক না। আমি একটু ক্লিয়ারলি আবার বলে দিচ্ছি যে যদি এই ব্যাকটেরিয়া রাজ্যের বৈশিষ্ট্য কিন্তু আসবে, এবং চিত্রে দেখবা অবশ্যই। আমি যদি চিত্রটা একটু নিয়ে আসি, দেখো এখানে দুইটা চিত্র দেওয়া আছে। এই দুইটা চিত্র সবাই খেয়াল করবা। এটা হলো ইকোলাই ব্যাকটেরিয়া, অর্থাৎ এসেরিসিয়া কোলাই ব্যাকটেরিয়া। একটু এটা হলো ইকোলাই ব্যাকটেরিয়া এবং এইটা কিন্তু নষ্ট। এখানে কিন্তু অনেকগুলো কোষ আছে। তাহলে আমাদের এই দুইটা চিত্র একটু খেয়াল করতে হবে যে এখানে ক এবং খ দুইটা চিত্র দেওয়া আছে। একটা হলো ব্যাকটেরিয়া, অর্থাৎ একটা হলো একটু মনে হয় আমাদের বোর্ডে একটু প্রবলেম হয়েছে, জাস্ট এ মিনিট। জাস্ট এ মিনিট, আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, সরি। এখানে দুইটা চিত্র দেখতেছো, একটা হলো ব্যাকটেরিয়া এবং আরেকটা হলো সায়ানোব্যাকটেরিয়া। তাহলে মোনেয়া রাজ্যের বৈশিষ্ট্য সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। মোনেয়া রাজ্যের বৈশিষ্ট্য যদি সবাই ক্লিয়ার হয়ে থাকো আমাকে জানাও যে এরা এককোষী, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া প্রত্যক্ষ করা যায় না, এরা ফিলামেন্টাস অথবা কলোনিয়াল, এদের সুগঠিত কোনো কোষীয় অঙ্গাণু নাই, শুধুমাত্র একটা অর্গান আছে, তার নাম হলো রাইবোসোম। এবং বলা হয়েছে এদের কেউ কেউ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে, যাদের মধ্যে ফটোসিনথেটিক পিগমেন্ট আছে। এই যে ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস মানে হলো সালোক সংশ্লেষণ, এদের মধ্যে সালোক সংশ্লেষণ বর্ণকণিকা আছে। এরপরে আমরা ইউক্যারিওটারতে যাব। ইউক্যারিওটার প্রথম রাজ্যের নাম হলো প্রোটিস্টা। ইউক্যারিওটার প্রথম রাজ্যের নাম হলো ইউক্যারিওটার প্রথম রাজ্যের নাম হলো প্রোটিস্টা। একটু খেয়াল করেন, প্রোটিস্টা রাজ্য নিয়ে একটু বেসিক কথা বলতে চাই। প্রথম একটা জিনিস মনে রাখবা, প্রোটিস্টা রাজ্যে প্রথম বৈশিষ্ট্যে একটা কথা আছে যে এরা এককোষী বা বহুকোষী হয়। আমি তোমাদের কাছে একটা কোশ্চেন করব যে সাপোজ ধরো এই পেনটা একটা জীব, এটা প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক হবে, অর্থাৎ প্রাককেন্দ্রিক না সুকেন্দ্রিক হবে, এটা কার উপরে নির্ভর করে? আমি কিন্তু বলছি যে আমার সাথে একটু থাকো, একটু সময় নিয়ে থাকো। আমি কিন্তু খুব বেসিক কিছু কোশ্চেন করব। আমাকে একটা বিষয় ক্লিয়ার করো তোমরা একটু কমেন্টসে, যে একটি জীব প্রোক্যারিওটিক হবে না ইউক্যারিওটিক হবে? হ্যাঁ, আমার স্টুডেন্ট হারমান মিনরের রাইসে অ্যান্সার করছে। মনে রাখবা, একটি জীব প্রোক্যারিওটিক হবে না ইউক্যারিওটিক হবে, ইটস ডিপেন্ড অন নিউক্লিয়াস।
মনে রাখবা এই প্রোটিস্টা রাজ্যভুক্ত যারা আছে একটু সময় নিচ্ছি। একটু ছবিটা আসুক। দুঃখিত যে একটি জীব প্রোক্যারিওটিক হবে না ইউক্যারিওটিক হবে, ইটস ডিপেন্ড অন নিউক্লিয়াস। এখানে দুইটা ছবি আছে প্রোটিস্টা রাজ্যভুক্ত যে জীব আছে, প্রথমটা হলো অ্যামিবা এবং দ্বিতীয়টি হলো ডায়াটম। মনে রাখবা অ্যামিবা হলো একটা সময় অ্যামিবা হলো এককোষী প্রাণী, আর শৈবাল তো শৈবাল একটা উদ্ভিদ, এবং এককোষী সবুজ শৈবালকে ডায়াটম বলে। তাহলে আমরা প্রোটিস্টা রাজ্য নিয়ে একটু কথা বলবো। মনে রাখবা দুইটা উদাহরণ মনে রাখবা যে প্রোটিস্টা রাজ্যে কে আছে, অ্যামিবা আছে, এবং প্রোটিস্টা রাজ্যে কে আছে, ডায়াটম আছে। এই সংজ্ঞাটা মনে রাখবা যে এককোষী সবুজ শৈবালকে ডায়াটম বলে, এককোষী সবুজ শৈবালকে ডায়াটম বলে। আমরা প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো যে এই প্রোটিস্টা রাজ্যভুক্ত যারা আছে তারা এককোষীও হয় বহুকোষী হয়। যেমন এই চিত্রে অ্যামিবা কিন্তু এককোষী, আবার বলাই হয়েছে ডায়াটম মানে কি, এককোষী সবুজ শৈবাল। তাহলে প্রোটিস্টা রাজ্যভুক্ত যারা তারা এককোষী হয় বা বহুকোষী হয়। মজার একটা বিষয় মনে রাখবা, বিজ্ঞানী মার্গিউলিস প্রোটিস্টা রাজ্যে কাদেরকে ফেলছে, প্রোটিস্টা রাজ্যে ফেলছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণী যারা পানিতে বসবাস করে। খেয়াল করো, প্রোটিস্টা রাজ্যে কাদেরকে ফেলছে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণী যারা বসবাস করে কোথায়, পানিতে। তাহলে এককোষী সবুজ শৈবালও পানিতে বসবাস করে এবং অ্যামিবা এরাও পানিতে বসবাস করে। তাহলে এরা এককোষী হয় বা বহুকোষী হয়, এবং এদের সুগঠিত নিউক্লিয়াস আছে, এদের ক্রোমাটিন বডিতে ডিএনএ আরএনএ আছে, এবং এরা সবাই কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। অর্থাৎ অ্যামিবা সে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, বাট ডায়াটম সে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে। এখানে একটা শব্দ আছে, একটা এমসিকিউ কোশ্চেন আমি বলে দিচ্ছি যে এই প্রোটিস্টা রাজ্যভুক্ত যে সকল উদ্ভিদ আছে তাদের যৌন জনন হয় হলো কনজুগেশন প্রক্রিয়ায়। কনজুগেশন মানে হলো সোপানাকার, কনজুগেশন মানে হলো সোপানাকার, অর্থাৎ দুইটা কোষের মাঝখানে মই তৈরি হয়, যে মইয়ের একটা নালিকা তৈরি হয় যার নাম হলো কনজুগেশন টিউব, যার নাম হলো কনজুগেশন টিউব। সবাই ক্লিয়ার হলে আমাকে একটু জানাও। আমি আবার বলতেছি যে রাজ্যের নাম হলো প্রোটিস্টা, এরা এককোষী হয় অথবা বহুকোষী হয়, এদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে, এরা কলোনিয়াল বা দলবদ্ধ, এদের ক্রোমাটিন বডিতে ডিএনএ আরএনএ আছে, এবং এদের যৌন জনন হয় হলো কনজুগেশন প্রক্রিয়ায়। কি প্রক্রিয়ায়? কনজুগেশন, বা কনজুগেশনের বাংলা মনে রাখবা, কনজুগেশনের বাংলা হলো সোপানাকার সংশ্লেষ। সোপান মানে সিঁড়ি বা মই। অবশ্যই উদাহরণটা মনে রাখবা, অ্যামিবা, ডায়াটম এবং প্যারামেসিয়াম। অ্যামিবা, ডায়াটম এবং প্যারামেসিয়াম। এখানে আসলে অনেক আমার প্রিভিয়াস আগে পড়ছে, ওয়েন্ডিলা লাইভে জয়েন করছে, থ্যাংক ইউ। একটু আমরা পড়ি, এরপরে আমি এমসিকিউ আবার ধরব। দেখো এবার ইউক্যারিওটার 2 নম্বর রাজ্যের নাম হলো ফানজাই। ফানজাই মানে হলো ছত্রাক। যদি তোমাকে জিজ্ঞাসা করে ছত্রাক কি, তাহলে আমরা এভাবে আনসার করতে পারি যে এখানে মার্গিউলিস ছত্রাককে ভিন্ন রাজ্যে স্থান দেওয়া হয়েছে, মানে ভিন্ন রাজ্যে স্থান দিছে। কিন্তু বেন্থামুকার বা
প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে ছত্রাককে কিন্তু সমাঙ্গবর্গীয় উদ্ভিদ বলা হয়েছে। এটার ব্যাখ্যা আমি একটু পরেই দিব, যে একটা সময় পর্যন্ত ছত্রাককে সমাঙ্গবর্গীয় বা থ্যালোফাইটা বর্গের উদ্ভিদ বলা হইতো। স্যার, আপনার কথা বুঝলাম না, সমাঙ্গবর্গীয় অর্থ কি? একটা কথা মনে রাখবা, এই শব্দগুলো তোমরা এইচএসসিতে গেলে পাবা। থ্যালোফাইটা, যার বাংলা হলো সমাঙ্গবর্গীয়। মনে রাখবা, যে সকল উদ্ভিদকে মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না তাদেরকে বলা হয় হলো সমাঙ্গবর্গীয় উদ্ভিদ। এটা মনে রাখবা যে তোমার এই শৈবাল এবং ছত্রাককে বলা হয় হলো সমাঙ্গবর্গীয় উদ্ভিদ, কারণ এদেরকে তুমি মূলকাণ্ড পাতায় বিভক্ত করতে পারবা না। একটু খেয়াল করেন, একটু ব্লার আসতেছে, কারণ হলো বাইরে বৃষ্টি হয়েছে। এখন আপাতত না, কনজুগেশন মানে হলো মিলিত হওয়া না, কনজুগেশন হলো যৌন জননের একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার কথা ঠিক আছে যারা, সেটা হলো হ্যাপ্লয়েড ক্রোমোজোমযুক্ত শুক্রাণু এবং হ্যাপ্লয়েড ক্রোমোজোমযুক্ত ডিম্বাণুর মিলন ঘটে। তো আমরা আছি কোথায়? ফানজাই। একই কথা, ছত্রাক এককোষী হতে পারে, ছত্রাক বহুকোষী হতে পারে। যেমন স্যাকারোমাইসিস বা ইস্ট, এটা খালি চোখে দেখা যায় না। আর আমরা যে ব্যাঙের ছাতা বা মাশরুম, সেটা খালি চোখে দেখা যায়। তাহলে ছত্রাকের বৈশিষ্ট্য নিয়ে আমি একটু কথা বলতে চাই। ছত্রাক এককোষী হতে পারে, ছত্রাক বহুকোষী হতে পারে, এবং তোমরা সবাই জানো যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। দেখো, আমি একটা কথা বলবো, সেটা হলো ছত্রাকের বংশবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি হয় হলো স্পোর বা রেণুর মাধ্যমে। খেয়াল করো, ছত্রাকের সংখ্যা বৃদ্ধি হয় হলো, ইংরেজিতে বলে স্পোর, ইংরেজিতে বলা হয় হলো স্পোর, আর বাংলায় বলা হয় হলো রেণু। ছত্রাকের সংখ্যা বৃদ্ধি হয় হলো স্পোর বা রেণুর মাধ্যমে। তোমাদের বইতে একটা শব্দ আছে, আমি জানি না, তোমরা জানলে বেটার, সেটা হলো মাইসেলিয়াম। মনে রাখবা, ছত্রাকের স্পোর মাটিতে পড়ার পর, খেয়াল করো, ছত্রাকের স্পোর মাটিতে পড়ার পর অঙ্কুরোদ্গমের মাধ্যমে যে এককোষী সূত্রাকার অংশ তৈরি করে তার নাম হলো মাইসেলিয়াম। এই যে তোমাদের বইতে একটা শব্দ আছে মাইসেলিয়াম। ছত্রাকের সংখ্যা বৃদ্ধি হয় হলো স্পোর বা রেণুর মাধ্যমে। ছত্রাকের স্পোর মাটিতে পড়ার পর অঙ্কুরোদ্গমের মাধ্যমে যে এককোষী সূত্রাকার অংশ তৈরি করে তার নাম হলো মাইসেলিয়াম। এজন্যই বলা হয়েছে যে ছত্রাকের জীবনচক্র শুরু হয় হলো মাইসেলিয়াম দ্বারা। এবং আমরা সবাই জানি ছত্রাকের মধ্যে কোনো ক্লোরোফিল নাই বা ক্লোরোপ্লাস্ট নাই, যে কারণে ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাই আমি আরেকবার বলতেছি, ছত্রাক এককোষী হতে পারে, ছত্রাক বহুকোষী হতে পারে। ছত্রাক স্থলজ, জলজ, এদের জীবনচক্রে বংশবৃদ্ধি হয় হলো স্পোর বা রেণুর মাধ্যমে। এবং স্পোর বা রেণু মাটিতে পড়ার পর যে এককোষী সূত্রাকার অংশ তৈরি করে তার নাম হলো মাইসেলিয়াম। সবাই ক্লিয়ার হলে আমাকে একটু জানাও, সবাই আমাকে ক্লিয়ার হলে একটু জানাও। সেটা হলো, এখানে উদাহরণগুলো মনে রাখবা, ইস্ট এবং পেনিসিলিয়াম হলো এককোষী ছত্রাক, আর মাশরুম হলো বহুকোষী ছত্রাক। মনে রাখবা, ইস্ট এবং পেনিসিলিয়াম হলো এককোষী ছত্রাক এবং মাশরুম হলো বহুকোষী ছত্রাক। রাজ্য 3, সেটা হলো প্লান্টি। এখানে বিজ্ঞানী মার্গুলিস পৃথিবীতে যত উচ্চ শ্রেণীর উদ্ভিদ আছে তাদেরকে এই রাজ্যে ফেলছে। পৃথিবীতে যত উচ্চ শ্রেণীর উদ্ভিদ আছে তাদেরকে এই রাজ্যে ফেলছে। একটু অপেক্ষা করো। ওয়েট, আমরা প্লান্টি নিয়ে একটু কথা বলবো, যে প্লান্টির মধ্যে কারা কারা আছে। বিজ্ঞানী মার্গুলিস এই প্লান্টি রাজ্যের মধ্যে পৃথিবীর যত উচ্চ শ্রেণীর উদ্ভিদ আছে তাদেরকে এই রাজ্যে ফেলছে। এবং তোমরা মনে রাখবা,
এই প্লান্টি রাজ্যে আছে হলো ব্রায়োফাইটা, ব্রায়োফাইটার বাংলা হলো মশবর্গীয়। ট্রাকিওফাইটা, ট্রাকিওফাইটার এখানে ট্রাকিওফাইটাকে 3টা ভাগে ভাগ করছে, একটা হলো ফানবর্গীয়, নগ্নবীজি, আবৃতবীজি। এগুলো তোমাদের একটু জানতে হবে। 1 নম্বর ব্রায়োফাইটা, ব্রায়োফাইটার বাংলা হলো মশ। তাহলে স্যার ব্রায়োফাইটা বা মশ কি একটু খেয়াল করো। আসলে পৃথিবীতে যারা ব্রায়োফাইটা বলা হয়েছে মশ, মশের কাণ্ড এবং পাতা আছে কিন্তু মূল নাই, মূলের পরিবর্তে রাইজয়েট আছে। বলা হয়েছে যে পৃথিবীতে মশ একটা অপুষ্পক উদ্ভিদ, পৃথিবীতে যে সকল অপুষ্পক উদ্ভিদের কাণ্ড এবং পাতা আছে কিন্তু মূল নাই, মূলের পরিবর্তে রাইজয়েট আছে, তাদেরকে মশ বলে। ফার্ন কি? যেমন তোমরা এই সেটিতে উঠলে রিক্সিয়া হলো একটা মশ, RICCIA। এরপরে ফানবর্গীয়, অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে উচ্চ শ্রেণীর হলো ফানবর্গীয়, মনে রাখবা। এখানে কিন্তু ব্রায়োফাইটা হলো মশবর্গীয়, এটা একটা অপুষ্পক উদ্ভিদ যাদের কাণ্ড এবং পাতা আছে কিন্তু মূল নাই, মূলের পরিবর্তে রাইজয়েট আছে। অপরদিকে ফানবর্গীয় উদ্ভিদ, এটাও একটা অপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত হলো ফানবর্গীয়, যেটাকে ইংরেজিতে বলা হয় টেরিডোফাইটা। আর সপুষ্পক উদ্ভিদ হলো 2 প্রকার, একটা হলো জিমনোস্পার্ম, একটা হলো অ্যাঞ্জিওস্পার্ম। একটা হলো নগ্নবীজি আর একটা হলো আবৃতবীজি। মনে রাখবা এই ক্লাসিফিকেশনগুলো ক্লিয়ার থাকতে হবে যে পৃথিবীতে যে সকল উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। সপুষ্পক উদ্ভিদ 2 প্রকার, একটা হলো নগ্নবীজি, একটা হলো আবৃতবীজি। তোমরা আমাকে একটু যারা লাইভে আসছো একটু কমেন্টসে জানাও যে নগ্নবীজি উদ্ভিদের কি হয় না, একটু কমেন্টসে জানাও। এরপরে আমি ইন ডিটেলে যাব। নগ্নবীজি উদ্ভিদের কি হয় না? আমি বলছি, এই যে বলা হয়েছে যে সপুষ্পক উদ্ভিদ 2 প্রকার, একটা হলো জিমনোস্পার্ম, একটা হলো অ্যাঞ্জিওস্পার্ম, একটা হলো নগ্নবীজি আর একটা হলো আবৃতবীজি। মনে রাখবা নগ্নবীজি উদ্ভিদের ফুল হয়, কারণ আমি বলছি সপুষ্পক উদ্ভিদ। একটু খেয়াল করেন, ধরেন এটা একটা ফুলের স্ত্রীস্তবক, এটা গর্ভমুণ্ড, এটা গর্ভদণ্ড, এটা গর্ভাশয় এবং এর মাঝখানে আছে হলো ডিম্বক। আমরা কি জানি যে ফুলের গর্ভাশয় ফলে পরিণত হয়, আর ফুলের ডিম্বকটা স্ত্রীস্তবকের গর্ভাশয়টা ফলে পরিণত হয়, এটা থেকে ফল তৈরি হবে এবং ডিম্বকটা বীজে পরিণত হয়। নগ্নবীজি উদ্ভিদের ফুল হয় কিন্তু নগ্নবীজি উদ্ভিদের গর্ভাশয় থাকে না। তাহলে বাবা দেখো যে যদি গর্ভাশয় না থাকে তাহলে ফল হবে না। তাহলে নগ্নবীজি উদ্ভিদের ফুল হয়, গর্ভাশয় থাকে না বিধায় ফল হয় না, কিন্তু ডিম্বক থাকে বিধায় বীজ হয়। তাহলে যদি কোশ্চেন আসে যে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য লিখো, এক কথায় বলবো আমরা কি, যে সকল উদ্ভিদের বীজের বহিরাবরণে কোনো পর্দা থাকে না, যে সকল উদ্ভিদের বীজের বহিরাবরণে কোনো পর্দা থাকে না তাদের নগ্নবীজি উদ্ভিদ বলে। না, আমাকে এখানে নিপুণ নিঝুম লিখছে, তোমাদের ভুল হয়ে গেল। আমি কি বলছি, নগ্নবীজি উদ্ভিদের ফুল হয় কিন্তু ফুলের স্ত্রীস্তবকে গর্ভাশয় থাকে না, এ কারণে ফল হয় না, কিন্তু ডিম্বক থাকে বিধায় বীজ হয়, কিন্তু বীজের বহিরাবরণে কোনো পর্দা থাকে না। সবাই ক্লিয়ার হলে আমাকে একটু কমেন্টসে জানাও। সবাই ক্লিয়ার হলে আমাকে একটু কমেন্টসে জানাও যে নগ্নবীজ উদ্ভিদ কাকে বলে, আমরা এক্সামে আসলে লিখতে পারবো কিনা। যে আমরা বলবো যে সকল সপুষ্পক উদ্ভিদের বীজের বহিরাবরণে কোনো পর্দা থাকে না তাদেরকে নগ্নবীজি উদ্ভিদ বলে। নগ্নবীজি উদ্ভিদের নাম বললেই তোমরা বুঝতে পারবা, সেটা হলো সাইকাস। যারা সেন্ট মার্টিনে গেছো প্রচুর সাইকাস দেখা যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মধ্যেও তুমি সাইকাস গাছ পাবা। সাইকাসকে লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম বলা হয়। এবং সাইকাসের যে তোমার পর্ব মানে প্রজাতি, সেই পর্বর নাম হলো সাইক্যাডেলস। এই সাইক্যাডেলস বর্গভুক্ত একটা উদ্ভিদের নাম হলো সাইকাস, যেটা
এখন পৃথিবী থেকে প্রায় বিলুপ্তির পথে। সেন্ট মার্টিনের সেরা দ্বীপে গেলে তোমরা সাইকাস দেখতে পারবা। সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। এবং দেখো মজার বিষয়, তোমরা এখন শুধু একটি শব্দ জানতেছো হলো সাইকাস। এইচএসসিতে গেলে সাইকাস একটা চ্যাপ্টার। ওকে, এরপরে আসো আবৃতবীজি। জাস্ট ডেফিনেশনটা উল্টায় দাও, যে সকল উদ্ভিদের বীজের বহিরাবরণে পর্দা থাকে তাদেরকে আবৃতবীজি উদ্ভিদ বলে। এবার দেখি, আমি তোমাদের একটু বেসিক দেখতে চাই। বলো তো বাবা, আবৃতবীজি উদ্ভিদ কয় প্রকার? আমার যারা স্টুডেন্টস এবং যারা লাইভে আসো, আমি বলছি যে আমরা আস্তে আস্তে পড়ব এবং আমরা অ্যান্সারটা দিব। আমাকে একটু বলো তো, আবৃতবীজি উদ্ভিদ কয় প্রকার? একটু কমেন্টসে আমাকে জানাও। এই যে আমরা বললাম যে সপুষ্পক উদ্ভিদ দুই প্রকার, নগ্নবীজি, আবৃতবীজি। আবৃতবীজি উদ্ভিদ হলো দুই প্রকার। আমি বললেই তোমাদের মনে পড়ে যাবে, একটা হলো একবীজপত্রী, একটা হলো দ্বিবীজপত্রী। একটা হলো মোনোকটিলিডন্স, একটা হলো ডাইকটিলিডন্স। তাহলে এই প্লান্টটি নিয়ে আমি একটু বেশিক্ষণ কথা বললাম, কারণ এই রাজ্যটা থেকে তুমি এইচএসসিতে গিয়ে অনেকগুলো চ্যাপ্টার পাবা। যেমন মস একটা চ্যাপ্টার, ফান একটা চ্যাপ্টার, নগ্নবীজি একটা চ্যাপ্টার, আবৃতবীজি একটা চ্যাপ্টার। আমি এই জন্য আরেকবার ক্লিয়ার বলতে চাই যে পৃথিবীর সকল উদ্ভিদকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো অপুষ্পক উদ্ভিদ, আর একটা হলো সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ হলো তিন প্রকার, তোমরা গেলে পড়বা। থ্যালোফাইটা বা সমাঙ্গবর্গীয়, ব্রায়োফাইটা বা মশবর্গীয়, টেরিডোফাইটা বা ফানবর্গীয়। আর সপুষ্পক উদ্ভিদ হলো দুই প্রকার, একটা হলো জিমনোস্পার্মি, একটা হলো অ্যাঞ্জিওস্পার্মি। একটা হলো নগ্নবীজি আর একটা হলো আবৃতবীজি। আবৃতবীজি দুই প্রকার, একবীজপত্রী, দ্বিবীজপত্রী। সবাই ক্লিয়ার হলে আমাকে একটু জানাও। আর আসলে পড়ার সময় বারবার কমেন্টস দেখি না, বা তোমরা আমার পড়া ঠিকমতো বুঝতে পারছো কি না, বা তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। স্যার ফার্ন, আচ্ছা, ফার্ন হলো অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত, এবং ফার্ন হলো তোমার এদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে উচ্চ হলো ফার্ন, যেটাকে আমরা ইংরেজিতে বলি টেরিডোফাইটা। আচ্ছা, তোমরা যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টসে জানাও, তাহলে আমরা মোটামুটি প্ল্যান্টি রাজ্যও পড়ে ফেলছি। এরপরে লাস্ট রাজ্যটা হলো অ্যানিমেলিয়া, যেটা তোমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানে পড়ছো। যে এই দেখো বিজ্ঞানী মার্গুলিস কি করছে, তোমরা এইটের যে বিজ্ঞান বইটা ছিল সেখানে তোমাদের প্রথম চ্যাপ্টার ছিল প্রাণীজগতের শ্রেণীবিন্যাস। বিজ্ঞানী মার্গুলিস একেবারে পৃথিবীর সব বহুকোষী প্রাণীকে অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করছে। দেখো, আমি অনেক স্টুডেন্টকে একটা কমন কোশ্চেন জিজ্ঞাসা করলে স্টুডেন্ট পারে কিন্তু বলতে পারে না। আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে পৃথিবীর সমস্ত প্রাণীদেরকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়, তোমরা কি অ্যান্সার দিবা আমাকে একটু কমেন্টসে জানাও। আমি কোশ্চেন করলাম যে পৃথিবীর সকল প্রাণীদেরকে প্রধানত কয়টা ভাগে ভাগ করা হয়, এটা আমাকে একটু কমেন্টসে জানাও, এবং কি কি আমি একটু দেখতে চাই যে তোমরা কে কে পারো। আমরা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারের পরেরটাতে যাব, এবং আমি তোমরা আমার সাথে থাকো, তাহলে আমাকে সবাই অ্যান্সার করছে দুই ভাগে। হ্যাঁ, মনে রাখবা, আজকের পরে যদি কেউ জিজ্ঞাসা করে যে পৃথিবীর সকল প্রাণীদেরকে প্রধানত কয়টা ভাগে ভাগ করা হয়, অ্যান্সার হলো দুই ভাগে। বাট ম্যাক্সিমাম স্টুডেন্টসরা ভুল অ্যান্সার দেয়। যদি বলি কি কি, তাহলে তারা বলে মেরুদণ্ডী, অমেরুদণ্ডী। অ্যান্সারটা কিন্তু ভুল। মনে রাখবা, আজকের পরে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে পৃথিবীর সকল প্রাণীদেরকে প্রধানত কয়টা ভাগে ভাগ করা হয়, অ্যান্সার হলো দুই ভাগে। একটা হলো নন কোঅর্ডিনেট, একটা হলো কোঅর্ডিনেট। পৃথিবীর সকল প্রাণীদেরকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, একটি হলো নন কোঅর্ডিনেট এবং অপরটি হলো কোঅর্ডিনেট। তাহলে স্যার নন কোঅর্ডিনেট কি? এই নন কোঅর্ডিনেট আর কোঅর্ডিনেট বুঝতে গেলে একটি শব্দ সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, সেটা হলো নটোকর্ড।
কি বলছি, নন কোঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট বুঝতে গেলে তোমাকে একটা শব্দ সম্পর্কে জানতে হবে, সেটা হলো নটোকর্ড। মনে রাখবা, প্রাণীদের ভ্রূণীয় অবস্থায় দেহের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর, প্রাণীদের ভ্রূণীয় অবস্থায় দেহের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর যে স্থিতিস্থাপক টিস্যুর দণ্ড থাকে তার নাম নটোকর্ড। আমি আবার বলতেছি, প্রাণীদের ভ্রূণীয় অবস্থায় দেহের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর যে স্থিতিস্থাপক নমনীয় ছিদ্রযুক্ত টিস্যুর দণ্ড থাকে তার নাম হলো নটোকর্ড। যাদের নটোকর্ড নাই তারা হলো নন কোঅর্ডিনেট, আর যাদের নটোকর্ড আছে তারা হলো কোঅর্ডিনেট। প্রাণীজগতের মুখ্য পর্বের সংখ্যা হলো 9। এর মধ্যে তোমরা 8-এর পড়া কিন্তু প্রথম 8টা পর্ব অর্থাৎ পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমেন্থিস, নেমাটোডা, অ্যানিলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, এরা হলো নন কোঅর্ডিনেট। আর কোঅর্ডিনেট তো কোঅর্ডিনেট। সবাই ক্লিয়ার হলে আমাকে একটু কমেন্টসে জানাও। তাহলে আমি কিন্তু বারবার বলছি, তোমরা এখন তোমাদের প্রিপারেশন সবারই কমপ্লিট, তোমরা সবাই ভালো করবা। তো যেহেতু তোমাদের এখন সব টিচার বিদায় অনুষ্ঠান করে ফেলছে, আমি আমার ব্যাচগুলোকে বিদায় দিয়ে দিয়েছি, তোমাদের স্কুল তোমাদেরকে বিদায় দিয়ে দিয়েছে, একটা প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে তোমাদের এক্সামটা পিছায় গেছে। তোমরা বাসায় থেকে যেন বোরিং না হও, কারণ তোমাদের আসলে নতুন করে পড়ার কিছু নাই। আমি চেষ্টা করছি পড়ার বাইরে যে জিনিসগুলো তোমার এসএসসি লেভেলে জানা প্রয়োজন সেইগুলো জানার। অর্থাৎ যদি তোমাদের এখন এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা বৈশিষ্ট্যগুলো খুব ইজিলি লিখে দিয়ে মার্কস পেয়ে যাবা। তো আমি চেষ্টা করছি আমার যে 4টা ক্লাস আমি নিব, এই 4টা ক্লাসে তোমাদের এই এসএসসির বইয়ের মধ্যে যে বেসিক ইনফরমেশনগুলো আছে সেইগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে মোটামুটি এই অধ্যায়ের সাজেশনটা দিতে হবে। এই অধ্যায়ের সাজেশন বলতে প্রথম তোমরা পড়বা ICBN, ICZN কি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিনিকালচার, ইন্টারন্যাশনাল কোড অফ, একটা হলো উদ্ভিদ বিজ্ঞান, এগুলো পড়বা। প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য পড়বা এবং অবশ্যই যখন বৈশিষ্ট্য লিখবা উদাহরণ দিবা, চিত্র দিবা। এই চ্যাপ্টার থেকে শ্রেণীবিন্যাসের 7টা একক, এটা ইংলিশ এবং বাংলা দুটাই তোমরা ইউজ করবা। আমি কিন্তু সাজেশন দিচ্ছি, জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, উপজাতি। এবং অবশ্যই এই চ্যাপ্টারের শেষে দেখবা কতকগুলো সায়েন্টিফিক নেম আছে, ধান, গম, জবা, অর্থাৎ এই যে বৈজ্ঞানিক নামগুলো আছে এগুলো দিবে। এবং তোমরা একটা কমন মিস্টেক পরীক্ষার খাতায় করো যে বৈজ্ঞানিক নাম লিখে নিচে অবশ্যই দাগ দিবা, অর্থাৎ গণনামের নিচে আলাদা দাগ, প্রজাতি নিচে আলাদা দাগ। এবং আরেকটা এই অধ্যায়ের উচ্চতর দক্ষতার কমন কোশ্চেন হলো কোনটার চেয়ে কোনটা উন্নততর। আবার বলতেছি, কোনটার চেয়ে কোনটা উন্নততর। হ্যাঁ, আমি সাজেশন দিয়ে দিচ্ছি। আমাকে এখানে লাবণ্য লিখছে, স্যার 4টা ক্লাসে পরীক্ষার জন্য সাজেশন দিলে ভালো হবে। তো হ্যাঁ, অবশ্যই ফুল মার্কস পাবা, 10-এ 10 পাবা, ঠিক আছে। আচ্ছা, একজন আমাকে লিখছে আইসোগ্যামাস মানে কি স্যার? অবশ্যই বলবো। আইসোগ্যামাস মনে রাখবা যে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে কি হয়? জাইগোট হয়। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে জাইগোট হয়। এই শুক্রাণু এবং ডিম্বাণুর আকৃতি 3 ধরনের হয়। একটা হলো আইসোগ্যামি বা আইসোগ্যামাস, একটা হলো অ্যানাইসোগ্যামাস, একটা হলো উগ্যামাস। আইসোগ্যামাসের ক্ষেত্রে যদি আমি এরকম 2টা গোল দিই, 2টা গোলই সেম, অর্থাৎ আইসোগ্যামাসের ক্ষেত্রে বোঝা যাবে না কোনটা শুক্রাণু কোনটা ডিম্বাণু। এ ধরনের গ্যামেটকে বলা হবে আইসোগ্যামেট। এরপরে সেকেন্ড আসো, সেকেন্ড হলো অ্যানাইসোগ্যামেট। অ্যানাইসোগ্যামেটের ক্ষেত্রে শুক্রাণু আকারে ছোট, ডিম্বাণু আকারে বড় হয়। খেয়াল করো, প্রথম হলো আইসোগ্যামেট। আইসোগ্যামেটের ক্ষেত্রে বাইরে থেকে শুক্রাণু এবং ডিম্বাণু অর্থাৎ স্পার্ম এবং ওভাম দেখতে হুবহু একই রকম। তুমি বাইরে থেকে, এজন্য এদের ক্ষেত্রে কি করা হয়? পজিটিভ নেগেটিভ দেওয়া হয়।
আমরা জানি এটা বিপরীতধর্মী, কিন্তু বলতে পারবো না কোনটা শুক্রাণু কোনটা ডিম্বাণু। বাট যখন তুমি অ্যানাইসোগ্যামেট বলতিছ, তখন আমি বলতে পারবো এটা শুক্রাণু এটা ডিম্বাণু, কারণ শুক্রাণু আকারে ছোট থাকবে কিন্তু এর নিউক্লিয়াসটা থাকবে বড়। ডিম্বাণু আকারে বড় থাকবে কিন্তু এর নিউক্লিয়াসটা কি থাকবে? ছোট থাকবে। তো যাই হোক, একটু খেয়াল করেন তাহলে। এবং লাস্ট হলো উগ্যামেট। উগ্যামেটের ক্ষেত্রে শুক্রাণু আকারে ছোট কিন্তু সচল, আর ডিম্বাণু আকারে বড় কিন্তু নিশ্চল। সবাই ক্লিয়ার? ক্লিয়ার সবাই? তাহলে এই অধ্যায়ের সাজেশনটা সবাই ক্লিয়ার হলে আমাকে জানাও, বা কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও। এই অধ্যায় থেকে যদি কোনো কোশ্চেন থাকে, আমি এই অধ্যায়ের সাজেশন বলে দিছি। বৈজ্ঞানিক নামগুলো পড়বা, আইসিবিএন আইসিজেডএন কি পড়বা, প্রত্যেকটা যে রাজ্য, প্রত্যেকটা রাজ্যের যে বৈশিষ্ট্য, এগুলো খুব ভালো করে পড়বা উদাহরণ সহ। এবং মনে রাখবা, মনেরার চেয়ে প্রোটিস্টা উন্নত, প্রোটিস্টার চেয়ে ফানজাই উন্নত, ফানজাইয়ের চেয়ে প্লান্টি উন্নত, প্লান্টির চেয়ে অ্যানিমেলিয়া উন্নত। এবং সবসময় যদি বলে কোনটার চেয়ে কোনটা উন্নততর, দুইটা বৈশিষ্ট্য লিখে অবশ্যই তোমরা ফিনিশিংটা টানবা, যে উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে এটার চেয়ে এটা উন্নত। ওকে, ডান। এই অধ্যায়ে তোমাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। এই অধ্যায় আমরা মূলত দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা শুরু করব। আমরা এবার আইসো অর্থ কি? আইসো মানে একই রকম, আইসোগ্যামাস মানে বুঝো, কিন্তু গ্যামেটগুলোর নাম হলো আইসোগ্যামেট, আর এদের ক্রসিংয়ের ফলে যে যৌন জনন হয় তার নাম হলো আইসোগ্যামি। মনে রাখবা, গ্যামেটগুলোর নাম আইসোগ্যামেট, এদের মিলনে যে যৌন জনন হয় তার নাম আইসোগ্যামি। গ্যামেটগুলোর নাম অ্যানাইসোগ্যামেট, এদের মিলনে যে যৌন জনন হবে তার নাম অ্যানাইসোগ্যামি। গ্যামেটগুলোর নাম উগ্যামেট, এদের মিলনে যে যৌন জনন হবে তার নাম হলো উগ্যামেট, উগ্যামি। তারপরে আর দেখি স্যার, উন্নত হলে কেন উন্নত? অবশ্যই বৈশিষ্ট্যগুলো উন্নত পাবা। যেমন মনেরা এককোষী, মনেরার চেয়ে অবশ্যই অবশ্যই প্রোটিস্টা উন্নত, প্রোটিস্টার চেয়ে ফানজাই উন্নত। কন্ডিয়াম নিয়ে একটু বলেন স্যার। কনিডিয়া, আচ্ছা ওটা কনিডিয়া হবে বাবা, কনিডিয়া। মনে রাখবা, পেনিসিলিয়ামকে নীল ছত্রাক বলা হয়। বলবো পেনিসিলিয়ামকে, দেখো একটু খেয়াল করো, আমরা যদি একটা পেনিসিলিয়াম দেখি, এই যে পেনিসিলিয়াম কথাটা আসছে পেনিসিলাস থেকে। কেন জানো? এই পেনিসিলিয়াম একটা নীল ছত্রাক, এটা দেখতে হলো ঝাঁটার মতো। পেনিসিলাস অর্থ হলো ঝাঁটা, পেনিসিলাস অর্থ হলো ঝাঁটা। তো এই ঝাঁটা জন্যই, ঝাঁটার মতো দেখতে জন্যই এর নাম দেওয়া হয়েছে হলো পেনিসিলিয়াম, এবং পনির তৈরিতে এই ছত্রাকটা কাজে লাগে। এবং এই পেনিসিলিয়াম নামক নীল ছত্রাকের প্রত্যেকটা এক একটা স্পোর, এই যেখানে গোল গোল দেখতেছো না, প্রত্যেকটা এক একটা স্পোর, এর নাম হলো কনিডিও স্পোর। পেনিসিলিয়াম নামক নীল ছত্রাকের স্পোরের নাম হলো কনিডিও স্পোর। আবার অ্যাগারিকাস যে ব্যাঙের ছাতা বা মাশরুম, এদের স্পোরের নাম হলো ব্যাসিডিও স্পোর। মনে রাখবা, আমরা বলছি তো যে ফানজাই সংখ্যা বৃদ্ধি করে স্পোর বা রেণুর মাধ্যমে। তো পেনিসিলিয়াম নামক নীল ছত্রাকের স্পোরের নাম হলো কনিডিও স্পোর, আর অ্যাগারিকাস নামক যে ছত্রাক আছে তার স্পোরের নাম হলো ব্যাসিডিও স্পোর। ক্লিয়ার? যে কমেন্টস করছিল সে ক্লিয়ার কিনা? আসলে যদি অনেক সময় পাইতাম তাহলে আমরা মানুষ, তাই আমরা বেশি উন্নত, আর আমরা সবাই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আমরা হলো আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব। স্যার, প্রোটোজোয়া কি ম্যালেরিয়া সৃষ্টি করে? খুব সুন্দর একটা কোশ্চেন করছো। একটা সময় প্রাণী জগতের
10টা পর্ব ছিল, এখন প্রাণী জগতে পর্ব হলো 9টা। প্রাণী জগতের পর্ব থেকে একটা পর্বকে বাদ দেওয়া হয়েছে, তার নাম হলো প্রোটোজোয়া। এখন আর প্রোটোজোয়া বলে কোনো পর্ব নাই। আবার উদ্ভিদের শ্রেণীবিন্যাস থেকেও একটা পর্বকে বাদ দেওয়া হয়েছে, তার নাম হলো প্রোটোফাইটা। এই প্রোটোজোয়া আর প্রোটোফাইটাকে বাদ দিয়ে এই 2টা পর্বে যারা ছিল তাদেরকে একটা বাক্সের মধ্যে ভরে সেই বাক্সের নাম দিছে হলো মাইক্রো অর্গানিজম বা অণুজীব। ম্যালেরিয়া হয় যে জীবাণুর কারণে, সেটা হলো প্লাজমোডিয়াম ভিভাক্স। এটা আমি 2001 সালে এইচএসসি পাশ করছি, অর্থাৎ 1999 সালে। তোমরা 2022-এ এসএসসি পরীক্ষা দিচ্ছ, আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছি হলো 1999 সালে, এবং 2001 সালে এইচএসসি দিয়েছি। এবং তখন আমি প্রদোষ স্যার, তখন ম্যালেরিয়া পরজীবীকে আমরা প্রাণী বলতাম, আর ভাইরাস ব্যাকটেরিয়াকে আমরা উদ্ভিদ বলতাম। ভাইরাস ব্যাকটেরিয়া কি উদ্ভিদ? প্রোটোফাইটা উদ্ভিদ। আর ম্যালেরিয়া বা আমাশয়ের জীবাণুকে আমরা প্রোটোজোয়া পর্বভুক্ত প্রাণী বলতাম। কিন্তু এখন আর বলা যাবে না, এখন এই প্রোটোফাইটা উদ্ভিদ এবং প্রোটোজোয়া পর্বভুক্ত প্রাণীদেরকে তোমার বলতে হবে হলো মাইক্রো অর্গানিজম বা অণুজীব। যেমন করোনা ভাইরাস, এটা ভাইরাসকে আমি যখন 2001 সালে এইচএসসি এক্সাম দিছি তখন এই ভাইরাসকে আমরা তখন উদ্ভিদ বলতাম। কিন্তু তোমরা কি এখন বলতে পারবা? এখন তোমরা কি বলো? অণুজীব। আমার কনসেপ্টটা ক্লিয়ার? আমার কনসেপ্টটা সবাই কোশ্চেন করবা, কোশ্চেন করলে অনেক কিছু জানতে পারবা। বায়োলজি মুখস্থ বিদ্যা না। অ্যাটলিস্ট আমি এটা আজকে 12-14 বছর পড়াচ্ছি, আমি এটার সাথে একমত না যে তোমরা অনেকেই বলো যে বায়োলজি মুখস্থ বিদ্যা। এই যে আজকে আমরা যতটুকু পড়ছি, তোমরা সামনাসামনি থাকলে আরও বেটার হইতো। তো এখানে মুখস্থ কিছু বলি নাই, সবই বেসিক। তোমাকে জানতে হবে, তোমাকে বুঝতে হবে। আর না বুঝে তুমি যখন পড়বা তখন তুমি সেটা ভুলে যাবা। সো আমাদের এই অধ্যায় নিয়ে কথা নাই। আমরা এবার চলে যাব হলো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হলো জীবকোষ ও টিস্যু। ভাইরাসকে প্রাণী জগতও বলা যাবে না, উদ্ভিদ জগতও বলা যাবে না। ভাইরাস হলো অণুজীব, এটা প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত। ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া পরজীবী এদের জগতই আলাদা, এরা হলো মাইক্রো অর্গানিজম, অণুজীব। ওকে, মনে থাকবে। এবার আসেন আমরা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারে যাচ্ছি, সেটা হলো, একটু অপেক্ষা করেন, আমরা যে চ্যাপ্টারে যাব সেটা হলো জীবকোষ ও টিস্যু। এই অধ্যায়টা নিয়ে তোমরা যারা লাইভে আসো, এই অধ্যায় থেকে আমি অনেক এমসিকিউ ধরবো। প্রথম অধ্যায়ে ওইভাবে কোনো এমসিকিউ ছিল না। এই অধ্যায় থেকে আমি অনেক এমসিকিউ, যতক্ষণ ক্লাস চলবে, বোর্ড এক্সামে আসা এই এমসিকিউগুলো ধরবো। খেয়াল করেন, আমাদের অধ্যায়টার নাম হলো জীবকোষ ও টিস্যু। আসেন, আমরা যখন প্র্যাকটিক্যাল এক্সামে বা তোমরা যখন প্র্যাকটিক্যাল এক্সাম দাও বা কোনো ভাইভা ফেস করো, বা তোমাদের যদি কোনো টিচার কোশ্চেন করে যে কোষ কি, একেবারে ক্লাস 8 থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত কোষের একটা ডেফিনেশন ছাড়া বাচ্চারা আর অন্য ডেফিনেশন মনে হয় জানে না। কি? কোষ হলো জীবদেহের গঠন এবং কাজের একক। শেষ। 8-এর একটা স্টুডেন্টও বলতিছে কোষ হলো জীবদেহের গঠন এবং কাজের একক, 9-10ও বলতিছে, এইচএসসির বাচ্চারাও বলতিছে, অনার্স মাস্টার্সের বাচ্চারাও বলতিছে। বাট প্রদোষ স্যারের স্টুডেন্টরা কোষের এই ডেফিনেশন দেয় না। একটা কোষের সংজ্ঞার মধ্যে কত কিছু শেখার আছে আজকে এই ক্লাসটা করার পরে বুঝবা। খেয়াল করেন, পৃথিবীতে জীব 2 প্রকার, একটা হলো উদ্ভিদ, অপরটা প্রাণী। আমরা জানি পৃথিবীতে জীব 2 প্রকার, একটা হলো উদ্ভিদ, অপরটা হলো প্রাণী। তাহলে পৃথিবীতে জীবকোষ কয় প্রকার? 2 প্রকার।
একটা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ। আসেন, তোমরা সবাই জানো যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর আছে, কিন্তু প্রাণী কোষের কোষ প্রাচীর নাই। কোষ কিন্তু একটা সমন্বিত অধ্যায়, যেটা উদ্ভিদেও আছে, প্রাণীতেও আছে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। কথা নাম্বার 1, একটু আগেই পড়ছি, যারা প্রোক্যারিওটিক সেল অর্থাৎ প্রাককেন্দ্রিক কোষ, তাদের কোষে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। যারা প্রাককেন্দ্রিক কোষ, তাদের কোষে নিউক্লিয়াস এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। আর যারা সুকেন্দ্রিক কোষ, তাদের কোষে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন থাকে। এই সবগুলোকে মিলে আমরা একটা সংজ্ঞা দিব। বলা হয়েছে কোষ হলো জড় কোষ প্রাচীর যুক্ত অথবা জড় কোষ প্রাচীর বিহীন। খেয়াল করো, তাহলে কোষ হলো জড় কোষ প্রাচীর যুক্ত কার ক্ষেত্রে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে। জড় কোষ প্রাচীর বিহীন কার ক্ষেত্রে? প্রাণী কোষের ক্ষেত্রে। সুসংগঠিত নিউক্লিয়াস যুক্ত কার ক্ষেত্রে? বহুকোষী উদ্ভিদ এবং যারা ইউক্যারিওটিক সেল তাদের ক্ষেত্রে। সুসংগঠিত নিউক্লিয়াস বিহীন কার ক্ষেত্রে? প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে। কি? একটি প্রোটোপ্লাজমিক পিণ্ড, যা জীবদেহের গঠন এবং কাজের একক। আবার জীবনে একবারই মুখস্থ করবা, দুইবার না। কোষ হলো জড় কোষ প্রাচীর যুক্ত অথবা জড় কোষ প্রাচীর বিহীন, সুসংগঠিত নিউক্লিয়াস যুক্ত অথবা সুসংগঠিত নিউক্লিয়াস বিহীন একটি প্রোটোপ্লাজমিক পিণ্ড, যা জীবদেহের গঠন এবং কাজের একক। ক্লাস শেষে আবার রেকর্ড থাকবে, ক্লাসগুলো সংজ্ঞাগুলো লিখে নিবা খাতায়। জীবনে একবারই পড়বা, দুইবার না। কোষ হলো জড় কোষ প্রাচীর যুক্ত অথবা জড় কোষ প্রাচীর বিহীন, সুসংগঠিত নিউক্লিয়াস যুক্ত অথবা সুসংগঠিত নিউক্লিয়াস বিহীন একটি প্রোটোপ্লাজমিক পিণ্ড, যা জীবদেহের গঠন এবং কাজের একক। সবাই কোষের ডেফিনেশনটা কেমন লাগলো আমাকে একটু জানাও, যে এই ডেফিনেশনটা ভালো, না তুমি শুধু লিখবা কোষ হলো জীবদেহের গঠন এবং কাজের একক? এটা আমাকে একটু জানাও কমেন্টসে। আমাকে একজন কোশ্চেন করছে, হিস্টোন কি? বাবা, এই যে ক্রোমোজোমের মধ্যে দুইটা প্রোটিন থাকে, একটা হলো হিস্টোন প্রোটিন, একটা হলো নন হিস্টোন প্রোটিন। একটা হলো ক্ষারীয় প্রোটিন আর একটা হলো অম্লীয় প্রোটিন। আমাকে একজন কোশ্চেন করছে হিস্টোন কি? ক্রোমোজোমের মধ্যে দুই ধরনের প্রোটিন থাকে, একটা হলো হিস্টোন প্রোটিন, একটা নন হিস্টোন প্রোটিন। একটা হলো ক্ষারীয় প্রোটিন, একটা হলো অম্লীয় প্রোটিন। ওকে, তাহলে কোষের শ্রেণী বিভাগ আমি যাব। তোমরা সবাই জানো, এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। আমি একটু আগেই বলছি যে নিউক্লিয়াসের উপরে ভিত্তি করে কোষ দুই প্রকার, একটা প্রোক্যারিওটিক সেল, একটা ইউক্যারিওটিক সেল, একটা প্রাককেন্দ্রিক কোষ আর একটা সুকেন্দ্রিক কোষ। এবং কার্যকারিতা অনুসারে কোষ দুই প্রকার, একটা হলো সোমাটিক সেল, একটা হলো রিপ্রোডাক্টিভ সেল। একটা হলো দেহকোষ, একটা হলো জনন কোষ। তোমরা আমাকে একটু জানাও, দেহকোষে কয় প্রস্থ ক্রোমোজোম থাকে? আমাকে একটু জানাও, দেহকোষে কয় প্রস্থ ক্রোমোজোম থাকে?